বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক, উৎকর্ষ সিরিজ। সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাকে আপনারা সবাই ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা। আজকে আমরা 13তম গ্রেড থেকে 10ম গ্রেড আসার জন্য যে পরীক্ষা দিয়ে আসতে হয় সহকারী শিক্ষক পদের জন্য, তাদের জন্য আজকের একটা স্পেশাল ক্লাস রেখেছি। আজকে আমরা বাংলা প্রশ্ন সমাধান করব। শুধু প্রশ্ন উত্তরে করব না, এই প্রশ্ন থেকে আমরা অ্যানালাইসিস করব আগামী দিনের কি প্রশ্ন আসতে পারে। তো আর দেরি না করে সবাই ঝটপট যুক্ত হয়ে যান। আর ক্লাসটি যারা দেখছেন সবার প্রতি অনুরোধ রইবে আপনারা সবাই ক্লাসটি বেশি বেশি করে শেয়ার দিন, সবাই আসুক। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে আয়েশা সিদ্দিকা সীমা, আসসালামু আলাইকুম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছে শায়লা আক্তার, চট্টগ্রাম থেকে আমাদেরকে দেখছেন। আমাদের সাথে আছে মারুফা খানম নীরা আছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আর কি কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে দ্রুত জানাবেন। খুব চমৎকার একটা ক্লাস হবে আপনাদের জন্য। আজকের ক্লাস থেকে আপনারা অনেক বিষয়গুলো আপনারা পরীক্ষায় কাজে লাগাতে পারবেন। মাত্র আপনারা 2টি শেয়ার দিয়েছেন। আমাদের আরও বন্ধুরা যুক্ত হয়েছে, অনুপ বালা খুলনা থেকে, তমালিকা যুক্ত হয়েছেন এবং সালামও দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমাদের এটিও পরীক্ষায় বাংলাতে কত নাম্বার আসে, প্রিলিমিনারির জন্য আমরা সবাই জানি বাংলা 25 নাম্বারের প্রশ্ন হয়ে থাকে। আর লিখিত পরীক্ষায় বাংলাতে 50 নাম্বারের প্রশ্ন হয়ে থাকে। তো আজকে আমরা দেখব বাংলার প্রশ্ন, 2015 সালের প্রশ্ন দেখব। যাক, বাংলার মধ্যে আবার সাধারণ জ্ঞান ঢুকিয়ে দিয়েছি। খুব অ্যামিউজিং বিষয় একটা। মারুফা খানম নীরা নেত্রকোনা থেকে, মুজিবনগর স্মৃতি সৌধ কোন জেলায় অবস্থিত? সবাই জানাবেন। মুজিবনগর স্মৃতিসৌধ মূলত যেখানে আমাদের প্রবাসী সরকারের শপথ বাক্য নেওয়া হয়েছিল সেটি হচ্ছে মুজিবনগর। এটি তৎকালীন নাম ছিল বৈদ্যনাথ তলা, মুজিবনগরের মেহেরপুর জেলায়। এটির উত্তরটি হচ্ছে মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলায় অবস্থিত। উত্তর করেছেন আয়েশা সিদ্দিকা সীমা। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে মূলত এর পাইপলাইনে 2টি প্রশ্ন আসতে পারে, শিখে রাখবেন। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি হল তানবীর কবির। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি হলো কে? তানবীর কবির। আর মুজিবনগর স্মৃতিসৌধের মোট এই স্থাপনার মধ্যে 23টি দেওয়াল রয়েছে। 23টি দেয়ালের মাধ্যমে মূলত আমাদের 47 থেকে 71 পর্যন্ত যে 23 বছর এই প্রেক্ষাপট রচিত হয়েছে। চলে যাচ্ছি 2 নাম্বার প্রশ্ন। মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বাংলাতে দিয়েছে। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটির রচয়িতা কে? মানে গানটি মূলত কে রচনা করেছেন তাই বলা হয়েছে। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, খুব চমৎকার একটা গান। গানটা শুনলেই আমাদের রক্তে এক ধরনের বিপ্লব চেতনা জেগে ওঠে। উত্তর দিয়েছেন আমাদের রুনা রোহান। এটির উত্তর হচ্ছে গোবিন্দ হাওলাদার। গোবিন্দ হালদার। আচ্ছা, এই
প্রশ্নের আলোকে কি কি প্রশ্ন আসতে পারে একটু দেখে নেই। আচ্ছা, একটি ফুলকে বাঁচা বলে যুদ্ধ করি, গোবিন্দ হালদার। আর এই গানের সুরকার এবং শিল্পী ছিলেন আপেল মাহমুদ। সুরকার এবং শিল্পীর নাম আপেল মাহমুদ। আর আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির এই গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। আব্দুল লতিফ। আর বর্তমান যার সুরে গাওয়া হয় তিনি হচ্ছেন আলতাফ মাহমুদ। চলে যাচ্ছি আমরা 3 নাম্বার প্রশ্ন। নাটক আমরা দেখব নাট্যশালায় গিয়ে। এখন কথা হলো যে আমাদের নাট্যশালাটা কোথায়। আমরা তো সবাই নাটক দেখতে পছন্দ করি, কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে যে আমাদের নাট্যশালা কোথায় অবস্থিত। বাংলাদেশের নাট্যশালা। 3 নাম্বার উত্তর দিয়েছেন আমাদের মুন্সিগঞ্জের মেয়ে রোনা রুহান। আমাদের নাট্যশালা হচ্ছে সেগুন বাগিচাতে অবস্থিত। চলে যাচ্ছি আমরা 4 নাম্বার প্রশ্ন। এটি মূলত আমাদের একটি ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? দেখেন, বাংলাতেও সাধারণ জ্ঞান যে আসতে পারে, আমি এই প্রশ্নটা দেখেই অ্যানালাইসিস করেছি। আয়েশা সিদ্দিকা উত্তর দিয়েছেন আমাদেরকে আসাদুজ্জামান আসাদ। জীবন থেকে নেয়া এটি মূলত বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হানের জীবন থেকে নেয়া। এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র। এখান থেকে যে তথ্যগুলো মনে রাখবেন এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারেক মাসুদ, বাংলাদেশের অন্যতম একজন চলচ্চিত্রকার তারেক মাসুদ, তার এই চলচ্চিত্রগুলো মনে রাখতে হবে: মুক্তির কথা, মাটির ময়না এবং রানওয়ে। জহির রায়হানের অন্যতম চলচ্চিত্রগুলো একটু মনে রাখবেন কষ্ট করে: সঙ্গম, আনোয়ারা, কাচের দেয়াল। আর সঙ্গমটা ছিল বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র। চলে যাচ্ছি আমরা 5 নাম্বার প্রশ্নে। দেখেন, বাংলার প্রশ্ন যে সাধারণ জ্ঞান চলে আসতে পারে এই প্রশ্নপত্রটি দেখলেই ভালোভাবে বোঝা যায়। তার মানে বেসিক প্রিপারেশন নিয়ে রাখলে যেভাবে প্রশ্ন আসুক না কেন আপনি সব দিকে খেলতে পারবেন। আপনি অফে খেলতে পারবেন, লেগ সাইডে খেলতে পারবেন, কাভার ড্রাইভ করতে পারবেন, 4 মারতে পারবেন, 6 মারতে পারবেন। এই জন্য বেসিকভাবে পড়ার কোনো বিকল্প নাই। প্রিলিমিনারির সাথে সাথে প্রায় 50% রিটেনের প্রিপারেশন নিয়ে রাখবেন, কারণ আপনাদের এটিও পরীক্ষার প্রিলিমিনারির মাত্র 3 থেকে 3.5 মাসের মধ্যেই রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। রিটেনটাই হলো আমাদের আপনাদের মূল পরীক্ষা। লিখিত পরীক্ষাতে ভালো না করতে পারলে আপনার চাকরি পাওয়ার নিশ্চয়তা অনেক কমে যাবে। তাই নিজেকে যদি এক ধাপ এগিয়ে রাখতে চান তাহলে এখন থেকেই লিখিত পরীক্ষার প্রিপারেশন নিয়ে রাখবেন। আচ্ছা, বঙ্গভঙ্গ কার সময় হয়েছিল? নাম্বার দিয়ে সবাই উত্তর করবেন, নাম্বার ছাড়া কিন্তু আমরা উত্তর অ্যালাউ করতে পারবো না। বঙ্গভঙ্গ কার সময় হয়েছিল? এটা আমাদের একটা জাতীয় প্রশ্ন। এই প্রশ্নটা আমরা সব জায়গায় কাজে লাগাতে পারি। বঙ্গভঙ্গ হয়েছিল আমাদের লর্ড কার্জনের সময়। লর্ড কার্জন। এই বঙ্গভঙ্গ রিলেটেড আরো 2-1টা প্রশ্ন শিখে রাখবেন। বঙ্গভঙ্গর তারিখটা সব পড়বেন। তারিখটা হলো 16 অক্টোবর 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গের ফলে আমরা কি পেয়েছিলাম?
নতুন একটি প্রদেশ পেয়েছিলাম, পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ পেয়েছিলাম। আর এই প্রদেশের পূর্ববঙ্গের প্রথম গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার। আচ্ছা, কার আমলে বঙ্গভঙ্গ রদ হয়েছিল? লর্ড হার্ডিঞ্জের আমলে 1911 সালে। আচ্ছা, আমাদের বাংলা ব্যাকরণ থেকে তেমন একটা কঠিন প্রশ্ন হয় না, মূলত প্রশ্নগুলো সাহিত্য থেকে বেশি হয়। 6 নাম্বার জানাবেন, হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের মূলত কি হিসাবে পরিচিত ছিল? প্রশ্ন নাম্বার 6, উত্তর প্রথম দিয়েছেন শায়লা আক্তার। হুমায়ুন আহমেদ খুব রোমান্টিক একজন উপন্যাসিক, কথা সাহিত্যিক। তিনি হচ্ছেন কথা সাহিত্যিক ছিলেন। তার প্রথম উপন্যাসটা আপনারা পড়বেন, তার প্রথম উপন্যাসের নাম হলো নন্দিত নরকে। তার কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হলো শঙ্খনীল কারাগার, তারপর হচ্ছে এইসব দিন রাত্রি, দারুচিনি দ্বীপ, শ্রামক মেঘের দিন, নক্ষত্রের রাত। তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো হলো আগুনের পরশমণি, শ্যামল ছায়া। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, শ্যামল ছায়া, ঘেটুপত্র কমলা। আচ্ছা, আমরা বাংলা ব্যাকরণের প্রশ্ন পেয়ে গেলাম। বাংলা ব্যাকরণের প্রশ্ন পেয়ে গেলাম অনেক পরে। তার মানে আপনাদের টুকটাক, মানে এত যে একদম হার্ড লেভেলের প্রশ্ন হবে তা কিন্তু না, অনেক ইজি প্রশ্ন হবে। তবে আমাদের ম্যাক্সিমাম প্রার্থীরা ইজি প্রশ্নগুলোতেও ভুল করতে পারেন, কারণ প্রিপারেশনের অভাবে। আপনারা যারা এটিও পরীক্ষার্থী আছেন, এই মুহূর্তে যে ভুলটা করবেন না, শর্টকাট ওয়েতে শেখার চেষ্টা করবেন না, একটু বেসিকভাবে পড়বেন। আমাদেরকে উত্তর দিয়েছেন পরিতোষ। কোন বর্ণের ধ্বনির আগে নয়ের পরিবর্তে মূর্ধন্য হয়? এটির উত্তর হচ্ছে ট বর্গীয়। ট বর্গীয়। এটি মূলত নত্যবিধানের নিয়ম অনুযায়ী হয়। নত্যবিধানের নিয়ম অনুযায়ী ট বর্গীয় ধ্বনির আগে, ট বর্গীয় ধ্বনির আগে কি হয়? তৎসম শব্দে। তৎসম শব্দ মানে হলো যে শব্দগুলো সংস্কৃত শব্দ থেকে এসেছে, সেই শব্দ তৎসম শব্দে কি হয়? দন্ত ন এর পরিবর্তে মূর্ধন্য হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি ঘন্টা, লণ্ঠন, কাণ্ড ইত্যাদি। তবে লণ্ঠন এতে মূর্ধন্য হবে না, লণ্ঠনে দন্তান্ন হবে। আচ্ছা, তৎসম শব্দটা কি? তৎসম শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় চলে এসেছে। যে শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় চলে এসেছে সেই শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, এগুলো হচ্ছে তৎসম শব্দ। তবে লণ্ঠন এখানে মূর্ধন্য হবে না নত্যবিধানের নিয়ম অনুযায়ী, কারণ হচ্ছে এখানে দন্তান্ন হবে, কারণ লণ্ঠনটা হচ্ছে একটি পারিভাষিক শব্দ। লণ্ঠনটা হচ্ছে একটি পারিভাষিক শব্দ। চলে যাচ্ছি আমরা 8 নাম্বার প্রশ্নে, বাক্য সংকোচনে।
সবাই উত্তর করবেন বাক্য সংকোচন। বাহুতে ভর করে চলে যে। পরিতোষ বলছে পেইড ব্যাচে বই দেবেন না, পেইড ব্যাচে আপনারা বই পাবেন না, বই হচ্ছে আপনারা পিডিএফ পাবেন। আর আজকের ক্লাস শেষে আপনাদের চমৎকার একটা গাইডলাইন রয়েছে, থাকবেন সবাই। বাহুতে ভর করে চলে সে হলো, এটি উত্তর হবে ভুজঙ্গ। ভুজঙ্গ, বাহুতে ভর করে চলে যে সে হচ্ছে ভুজঙ্গ। আর যার দুই হাত সমান চলে তিনি হচ্ছেন সব্যসাচী। যেমন বাংলাদেশের সব্যসাচী লেখক হচ্ছেন সৈয়দ শামসুল হক। আর ভোজন করার ইচ্ছা হচ্ছে বুভুক্ষা। বাক্য সংকোচন মূলত এক কথায় প্রকাশ। এরপর জানাবেন সনেটের শেষ অংশকে কি বলে। সনেটের শেষ অংশকে কি বলে? সনেট সনেটের শেষ অংশকে কি বলে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। খাদিজাতুল কোবরা, শায়লা শারমিন। শায়লা শারমিন উত্তর দিয়েছেন, খাদিজাতুল কোবরা উত্তর দিয়েছেন। সনেটের শেষ অংশকে বলা হয় ষষ্ঠী। ষষ্ঠী বলা হয়। সরি, এটি ষষ্ঠী না, এটি হচ্ছে ষষ্ঠক বলা হয়। তো সনেট মূলত কি? সনেট এই শব্দটি কোন ভাষার শব্দ? সনেট মূলত ইতালির একটি শব্দ। ইতালির যে কবি পেত্রাক এই সনেটের প্রবক্তা। সনেট মূলত এর বাংলা অর্থ হচ্ছে চতুর্দশী। যে কবিতার প্রতিটি চরণ বা প্রতিটি লাইন 14 অক্ষর বিশিষ্ট, সেই কবিতাকে বলা হয় সনেট। সনেট কি? সনেটের বাংলা অর্থ হচ্ছে চতুর্দশপদী। এটা মূলত এক ধরনের কবিতা। এটি মধ্যযুগে ইতালিতে উদ্ভাবন করা হয়েছিল। সনেটের প্রবক্তা হচ্ছে ইতালির পেত্রাক। আর বাংলা সনেটের প্রবক্তা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সনেটের প্রবক্তা। সনেটের দুটি অংশ থাকে। 8 পংক্তিতে গঠিত প্রথম অংশকে বলা হয় অষ্টক। প্রথম অংশকে বলা হয় অষ্টক এবং শেষ 6 পংক্তিকে গঠিতকে বলা হয় শতক। চলে যাচ্ছি আমরা 10 নম্বর প্রশ্ন। বহুব্রীহি শব্দের অর্থ কি? বহুব্রীহি মূলত একটি সমাস। বহুব্রীহি শব্দের অর্থ কি? আমাদের 10 নম্বরে প্রথম উত্তর দিয়েছেন আলামিন ফকির, শায়লা শারমিন, পরিতোষ উত্তর দিয়েছেন। বহুব্রীহি মানে হচ্ছে বহুধান। বহুধান। আচ্ছা, বহুব্রীহি সমাস কাকে বলে? বহুব্রীহি সমাস যেই সমাসের সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, মানে যে সমাসের সমসমান পদেরগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য পদকে বোঝায় তাকে বলা হয় বহুব্রীহি সমাস। যেমন বহুব্রীহি
ধান আছে যার, মানে বহু ধান আছে যার, সেটা হচ্ছে বহুব্রীহি। মানে কি বলছি যে সমসমান পদ, পদগুলোর কোনোটার অর্থ না বুঝি অন্য পদকে বোঝায়। এখানে বহু কিংবা ব্রীহি, এই বহু কিংবা ব্রীহি কোনোটার অর্থ প্রাধান্য নেই। বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। এটি হচ্ছে মূলত বহুব্রীহি সমাস। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কি বুঝতে পারছেন কিনা, আর ক্লাসটা আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। ক্লাসটা ভালো লাগলে সবাই ক্লাসটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ক্লাসটা আপনাদের ব্যাকআপ হিসাবে থাকবে আমার ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেল নাম হচ্ছে উৎকর্ষ জিকে আলামিন স্যার। সবাই আপনারা জয়েন করতে পারেন। প্রতিটি ক্লাস সেখানে প্লেলিস্ট আকার থাকে। টুকটাক আপনারা শিখতে পারছেন কিনা। এই আজকের আলোচনা হচ্ছে 2015 সালের এটিইউ নিয়োগ পরীক্ষার প্রশ্ন, বাংলা। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। হুতুম পেঁচার নকশা কোন জাতীয় রচনা? হুতুম পেঁচার নকশা এটি কোন জাতীয় রচনা? একদম কমন প্রশ্ন, প্রায় পরীক্ষায় আসে, শিখে রাখবেন। আশা করি এখান থেকে শিখলে আপনাদের বাড়তিভাবে আর যেগুলো আপনারা মনে রাখতে পারবেন। এটি হলো আমাদের রম্য রচনা। তাহলে হুতুম পেঁচার নকশা যদি বলে রাইটারকে, এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে একটু শিখে রাখবেন। হুতুম পেঁচার নকশা এর রাইটার নাম হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। এটি একটা রম্য রচনা। তৎকালীন সমাজের যে ক্ষত বিক্ষত চিহ্নের যথার্থ ছবি ফুটিয়ে তুলেছেন এই গ্রন্থে। তার কয়েকটি গ্রন্থ হলো সংস্কৃত মহাভারত, এটি একটা অনুবাদ গ্রন্থ। বাবু, এটি একটি প্রহসন। বিক্রমবর্ষী একটি অনুবাদ নাটক। সাবিত্রী সত্যবান এটিও একটি নাটক কালীপ্রসন্ন সিংহের। মালতী মাধব এটি একটি অনুবাদক নাটক, কার? কালীপ্রসন্ন সিংহের। আচ্ছা, এখানে চলে যাচ্ছি। এই প্রশ্নটা নিয়ে আমাদের একটু ঝামেলা আছে। আপনাদের বলতে হবে বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্ত রচনাটি কার? প্রথমত দিয়েছে শায়লা শারমিন, রুনা রোহান। বাংলা ভাষার যদি আসে তাহলে ইতিবৃত্ত হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর যদি বলা হয় বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, তাহলে উত্তর হবে মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান। মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান। যদি বলা হয় বাংলা ভাষার ইতিবৃত্ত তাহলে হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর যদি বলা হয় বাংলা সাহিত্যের ইতিবৃত্ত তাহলে হবে মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। আবার অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের তার শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। এই প্রশ্নটির উত্তর আপনাদেরকে অনেক কেয়ারফুলি দিতে হবে। প্রশ্ন কি চাওয়া হয়েছে এবং অপশনে কি আছে চিন্তা ভাবনা করে সঠিক অপশনটা বের করে দিতে হবে। সৈয়দ আলী আহসান তিনি আছেন আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক, সৈয়দ আলী আহসান। 13 নাম্বার, এই তো ব্যাকরণের প্রশ্ন পাওয়া গেল অনেকক্ষণ পরে।
কোনটি উপসর্গ নয়? তার মানে আপনাদের উপসর্গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উপসর্গ থেকে পড়তে হবে। উপসর্গ নয়। খাদিজাতুল কুবরা, হাবিবুর রহমান হাবিব, আসাদুজ্জামান আসাদ, এটির উত্তরটি হবে আমি। তা আমাদেরকে প্রথমে জানতে হবে উপসর্গ কাকে বলে। উপসর্গ কাকে বলে? উপসর্গ হচ্ছে যে বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয় শব্দাংশ আছে, এমন কিছু শব্দ আছে যে বাক্যে একা বসতে পারে না। বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ আছে যারা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, এগুলো অন্য শব্দের আগে বসে। যেমন প্রো, এটা কিন্তু শুধুমাত্র একা বুঝতে পারবে না, কোনো শব্দের আগে যদি বসে তাহলে সেটা একটি একটি মিনিংফুল শব্দ হবে। এভাবে এই শব্দগুলো এগুলো অন্য শব্দের আগে বসে, এর প্রভাবে শব্দটি কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়, তাদেরকে বলা হয় উপসর্গ। উপসর্গ হচ্ছে এমন কিছু অব্যয় যারা এককভাবে বুঝতে পারে না, অন্য শব্দের আগে বসে অর্থের পরিবর্তন সাধন করে, এটি হচ্ছে উপসর্গ। আচ্ছা, আবার সাহিত্য থেকে প্রশ্ন এসেছে 14 নাম্বার। বলবেন সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। কে করেছেন? সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, প্রথম উত্তরটি দিয়েছেন আমাদের আসাদুজ্জামান। তিনি হচ্ছেন চণ্ডীদাস। চণ্ডীদাসকে, তিনি বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি। বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবির নাম কি? চণ্ডীদাস। তার বিখ্যাত মানবতাবাদী হলো শোনো হো মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। সাহিত্য থেকে প্রশ্ন এসেছে কবি রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কোন জেলায় অবস্থিত? শিলাইদহ কোন জেলায় অবস্থিত? শায়লা শারমিন, রুনা রোহান, এটি হচ্ছে কুষ্টিয়া জেলায় অবস্থিত শিলাইদহ। মূলত জমিদার বাড়ি, ঠাকুর পরিবার এক জমিদার ছিল, তার সুবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নওগাঁর পতিশ্বর, তারপরে হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং কুষ্টিয়ার শিলাইদহতে তিনি থাকতেন। আচ্ছা, 16 নাম্বার জানাবেন ছন্দের জাদুকর কাকে বলে? ছন্দের জাদুকর কাকে বলা হয়? ছন্দের জাদুকরের উত্তর দিয়েছে খাদিজাতুল কুবরা। ছন্দের জাদুকর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, তাকে বলা হয় ছন্দের জাদুকর। এই প্রশ্নের আলোকে আমরা এগুলো পড়ে রাখবো। তাকে ছন্দের জাদুকর বলা হয়, প্লাস ছন্দের রাজাও বলা হয়। অন্যদিকে শরৎবাবুর উপাধি হলো অপরাজয় কথাশিল্পী। রবি ঠাকুরের উপাধি হচ্ছে বিশ্বকবি ও ভানু সিংহ।
আর প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হলো বীরবল। আচ্ছা, আরেকটি এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে, যে প্রবীণ নয় তাকে এক কথায় কি বলা হয়? যে প্রবীণ নয় তাকে এক কথায় কি বলা হয়? পরিতোষ শায়লা শারমিন, তাকে এক কথায় বলা হয় নবীন। নবীন মূলত একটি বিশেষণ। 18 নাম্বার, আলালের ঘরের দুলাল কার লিখা? আলালের ঘরের দুলাল কার লিখা? প্রশ্ন নাম্বার 18, আলালের ঘরের দুলাল কার লিখা? খাদিজাতুল কুবরা দিয়েছেন প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্রর বাংলা উপন্যাসের পথিকৃৎ প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল। আর প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। আচ্ছা, মেঘনাদ বধ কাব্য কার লিখা? তার মানে বোঝা যাচ্ছে আমাদের এটিও পরীক্ষায় সাহিত্য পাঠ থেকে বেশি প্রশ্ন আসছে। সাহিত্যটা ভালোভাবে পড়তে হবে। মেঘনাদ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের। এখান থেকে একটু মাইকেল মধুসূদন দত্তের বিষয়গুলো জেনে রাখবেন। মূলত এই কাব্যগ্রন্থটি কোন কাব্যগ্রন্থের আলোকে রচনা করেছিলেন? তিনি হচ্ছেন মহাকাব্য রামায়ণ অবলম্বনে তিনি মেঘনাদ বধ কাব্য রচনা করেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, 1861 সালে এটি প্রকাশিত হয়েছিল। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবির নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তার অন্যতম গ্রন্থ হচ্ছে তিলোত্তমা সম্ভব, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী নামে নাটক, বীরঙ্গনা কাব্য, বজরঙ্গনা কাব্য। তার বীরঙ্গনা ও শর্মিষ্ঠা হলো যথাক্রমে বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য এবং সার্থক নাটক। 20 নাম্বার জানাবেন, আর কত দূর নিয়ে যাবে সুন্দরী? পরিতোষ বক্তা রুনা রোহান উত্তর দিয়েছেন। আর কত দূর নিয়ে যাবে মোরে ওগো সুন্দরী? এটির উত্তর হবে মোরে। এটি রবি ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নিরুদ্দেশ যাত্রা কবিতার একটি চরণ। আর কত দূর নিয়ে যাবে মোরে হে সুন্দরী। 21 নাম্বার সবাই জানাবেন, কোনটি ঠিক মানে শুদ্ধ বানান? কোন বানানটি শুদ্ধ? এটার বানানটি হচ্ছে সমীচীন। দুইটাই হচ্ছে দীর্ঘিকার হবে, দুই পাশেই দীর্ঘিকার। মনে রাখার টেকনিকটা হচ্ছে আপনারা এই বানানটির ক্ষেত্রে দুই পাশেই যে দীর্ঘিকার আছে সেটা দেখে দিবেন।
সঠিক বানান হচ্ছে সমীচীন। এর অর্থ হচ্ছে উচিত, উপযুক্ত, সঙ্গত, যথার্থ, ন্যায়সঙ্গত ইত্যাদি। পদার্থ শব্দটি একটি বিশেষণ, মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আপনারা বলবেন গুবাক শব্দের অর্থ কি? গুবাক, গুবাক শব্দের অর্থ কি? গুবাক শব্দের অর্থ এটি হচ্ছে সুপারি গাছ, গুবাক। এখানে সিলেটের কেউ থাকলে জানাবেন, সিলেটের সুপারিকে বলা হয় গুয়া। তো যা চিবিয়ে খায় তাকে বলা হয় গুবাক, যেটা চিবিয়ে খাওয়া হয় তাকে বলা হয় গুবাক। এখানে সুপারি চিবিয়ে খেতে হয়, তাই প্রদত্ত অপশন অনুযায়ী এর উত্তরটি হবে গুবাক। আচ্ছা, আবারও সেই সাহিত্য থেকে প্রশ্ন চলে এসেছে। প্রাচীনতম গ্রন্থ কোনটি? মোহাম্মদ মনির হোসেন, আমি জামালপুরের স্যার, জামালপুরের মনির হোসেনকে ধন্যবাদ। প্রাচীনতম গ্রন্থ কোনটি? সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ, এখান থেকে পরীক্ষা আসার মতো আমি একদম পুরো টপ 5 আপনাদেরকে ইনফরমেশন দেব। প্রাচীনতম গ্রন্থের নাম হলো চর্যাপদ। চর্যাপদ থেকে প্রশ্ন যেগুলো থাকতে পারে, দেখেন বাংলা সাহিত্যের যদি বলা হয় আদি নিদর্শনের নাম কি? চর্যাপদ। এই চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল নেপালের রাজদরবার থেকে 1907 সালে। যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী। আর এই চর্যাপদ বই আকারে প্রকাশিত হয়েছিল 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আর আমাদের মধ্যযুগের একটি কাব্যের নাম হলো শ্রীকৃষ্ণ কীর্তন। মানে চর্যাপদটা হলো মূলত প্রাচীন একটি কাব্য, বাট শ্রীকৃষ্ণ কীর্তন হলো মধ্যযুগের একটি কাব্য। এর রচয়িতা হচ্ছে বুরুচন্ডী দাস। আর অন্যদিকে আমাদের মধুমালতী এবং নূরনামা গ্রন্থটি রচনা করেন যথাক্রমে, মধুমালতী রচনা করেছেন মুহাম্মদ কবির, আর নূরনামা রচনা করেছেন আব্দুল হাকিম। চলে যাচ্ছি আমরা 24 নাম্বার প্রশ্নে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা কে? এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, গানটির রচয়িতা কে জানাবেন। আচ্ছা, আমাদের উত্তর দিয়েছেন একজন খাদিজাতুল কোবরা। এটির উত্তরটি হচ্ছে গোবিন্দ হালদার। গোবিন্দ হালদার। তবে এই গানটির সুরকার হচ্ছে আপেল মাহমুদ। এই গানটির সুরকার হচ্ছে আপেল মাহমুদ, আর রচয়িতা হচ্ছে গোবিন্দ হালদার।
ভোরের পাখি কাকে বলা হতো? ভোরের পাখি। 25 নাম্বার হচ্ছে আমাদের উত্তর হলো বিহারীলাল চক্রবর্তীকে। 26 নাম্বার জানাবেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? তার কাব্যগ্রন্থের নাম কি ছিল বলেন? এটির নাম হচ্ছে গীতাঞ্জলি। আর এই গীতাঞ্জলিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন ডব্লিউ. ইয়েটার্স। আর এর অন্য নাম ছিল সন অফারিং। 13 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তো বন্ধুরা, আজকে আমরা 2015 সালের এটিইও নিয়োগ পরীক্ষার বাংলার প্রশ্ন সমাধান করলাম গতানুগতিক, কিন্তু আজকের ক্লাসটি করিনি। আজকের ক্লাস থেকে আমরা 26টি প্রশ্ন উত্তর জানলেও কমপক্ষে এখান থেকে আমরা 100-র ওপরে ইনফরমেশন শিখেছি, যেগুলো আমাদের পরীক্ষায় কাজে লাগবে। তো এইভাবে আমাদেরকে শিখতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। যারা 13তম গ্রেডে জব করছেন তাদের একমাত্রই সাকটি হলো এটিও পরীক্ষা দিয়ে আপনাদেরকে 10ম গ্রেডে আসতে হবে। যারা বাংলা এবং জিকের প্রস্তুতি নিয়ে চিন্তিত তারা ঘরে বসেই আপনারা কোর্স করতে পারবেন। এটিও নিয়োগ পরীক্ষা, আপনারা যারা পরীক্ষার্থী আছেন চাইলে আপনারা ঘরে বসে টপিক ধরে ধরে বাংলা এবং জিকের ক্লাস আপনারা করতে পারেন। তো আমাদের একটা বিশাল ডিসকাউন্টে ভর্তি চলছে, বিশাল ডিসকাউন্টে একটি ভর্তি চলছে। 1220 টাকার কোর্স ফি মাত্র 720 টাকা। আজ এবং আগামী 10 তারিখের মধ্যে অ্যাডমিশন নিলে আপনাদের একটি বই সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। উৎকর্ষ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী, এই বইটি কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে টোটালি ফ্রিতে দেওয়া হবে। এই বইটি বাংলাদেশ বিষয়াবলীর টপিক ধরে ধরে অধ্যায় ভিত্তিক লেখা আছে। এই বইটি আপনার প্রিলির সাথে লিখিতর প্রায় 60% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তো যারা আপনারা অনলাইনে সাধারণ জ্ঞান প্লাস বাংলার শতভাগ প্রস্তুতি নিশ্চিত করতে যাচ্ছেন অল্প সময়ে, তাদের জন্য এই কোর্সটি হতে পারে আপনার জন্য একটি টার্নিং পয়েন্ট। এই মুহূর্তে আপনি কি পড়বেন, কি বাদ দিয়ে পড়বেন, এটি যদি ভালোভাবে বুঝতে পারেন কোথা থেকে পড়বেন, তাহলে আপনার 90% সফলতা অলরেডি হয়ে গেছে। এরপর টপিক ধরে ধরে পড়বেন প্লাস প্র্যাকটিস করবেন। আসলে আপনাদের এই মুহূর্তে আর তেমন কিছু করা লাগবে না, যেহেতু আপনারা অনেকেই জব করছেন, অনেকেই আপনাদের পরিবারকে অনেক সময় দিতে হয়। তাই যারা জেনারেল প্রার্থী আছে, সাধারণ প্রার্থী আছে, তাদের সাথে কিন্তু আপনাদের সময়ের তুলনা করলে চলবে না। আপনাদের যেহেতু স্কুলে থাকতে হয়, পরিবারকে সময় দিতে হয়, বাচ্চাদেরকে সময় দিতে হয়, এরপর টাইম বের করে আপনাদেরকে পড়তে হবে। তাই এই মুহূর্তে আপনাদের দরকার কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোথায় থেকে পড়তে হবে, এই যে ভালো একটা গাইডলাইন আর অল্প সময়ে ভালো একটা গাইডলাইন নিয়ে আপনার ট্রেনটি আপনার লক্ষ্যবস্তুতে চালাতে হবে। আমাদের গাইডলাইনের মাধ্যমে আপনাদেরকে লাইনে চড়িয়ে দিব, আপনি জাস্ট অনুশীলন করেই আপনার কাঙ্ক্ষিত সফলতার দিকে আপনি ধাবিত হতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের আমরা যে অফারটি রেখেছি, আগামী 10 তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে পারলে আপনাদের কোর্সের সাথে সম্পূর্ণভাবে উৎকর্ষ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী বইটি ফ্রিতে দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে। তো আপনারা যারা কোর্সটি করতে আগ্রহী
আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। প্লাস আমার নিচে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আগামী 10 তারিখ পর্যন্ত আপনাদের অফার চলবে। আগামী 11 তারিখ থেকে আমরা একদম সুন্দরভাবে অধ্যায় ভিত্তিক টপিক ধরে ধরে পড়ব। তো বন্ধুরা, আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ক্লাসটি সবার মাঝে ছড়িয়ে দিবেন, এই অনুরোধটুকু আপনাদের করলাম। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।